আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবর বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চলমান অচলাবস্থা নিরসনে বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরকে দুটি পৃথক বিভাগে আলাদা করে অধ্যাদেশ জারির প্রেক্ষাপট তুলে ধরা হয়। বলা হয় 13 মে থেকে অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলন শুরুর পর 31 জুলাইয়ের মধ্যে সংশোধনীর আশ্বাস দেয় সরকার। অর্থ মন্ত্রণালয়ের দাবি, কিছু ভুল বুঝাবুঝির কারণে আবারও 22 জুন থেকে আন্দোলন শুরু হয়েছে এনবিআরে। বৃহস্পতিবার বিকেল 5টার আলোচনায় সকল সমস্যার সমাধান হবে প্রত্যাশা জানিয়ে এনবিআরে কর্মরত সকলকে নিজ নিজ দপ্তরে অবস্থান করে অর্থবছরের শেষ কর্মদিবসগুলোতে রাজস্ব আহরণ কার্যক্রমে মনোনিবেশ করার অনুরোধ করেছেন অর্থ উপদেষ্টা। দিন দিন বাড়ছে দেশ থেকে টাকা পাচারের মাত্রা। বলা যায় টাকা পাচারে সম্প্রতি ভেঙেছে অতীতের সব রেকর্ড। তথ্য বলছে 1 বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও টাকার পরিমাণ বেড়েছে 33 গুণ। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিদেশে অর্থ স্থানান্তরের সুযোগের কারণে সুইস ব্যাংকে টাকা জমার পরিমাণ বাড়ছে। বলেন, আইনি জটিলতা থাকায় পাচার করা টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়ছে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। দেশের অর্থ বিদেশে পাচার, ঘৃণ্য অপরাধমূলক এই কর্মকাণ্ড চলছে বহুদিন ধরেই। রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহারের কারণে ধরাছোঁয়ার বাইরেই থাকছে অর্থ পাচারকারীরা। অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজার দরে এর পরিমাণ 28 লাখ কোটি টাকা। এই হিসাবে প্রতি বছর গড়ে পাচার হয়েছে 1,80,000 কোটি টাকা। জুলাই অভ্যুত্থানের পরও অব্যাহত আছে এই কার্যক্রম। বিশ্লেষকদের দাবি, ক্ষমতা বদলের পরও প্রভাবশালীদের কেউ কেউ সম্পদ গড়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দুবাই সহ বিভিন্ন দেশে। সাবেক এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতা ও আমলারা অবৈধ সম্পদ বিক্রি করে হুন্ডিতে নিয়ে যাচ্ছেন দেশের বাইরে। বিদেশের বাংলাদেশি মিশন থেকে সম্পদ বিক্রির জন্য অনেকের পাওয়ার অফ অ্যাটর্নি নেয়ার হিড়িক পড়েছে। যারা দুর্নীতি করে প্রচুর অর্থ উপার্জন করেছে তারা এই টাকাগুলোকে রেখেছে, এই ব্যাপারে আপনার বিন্দুমাত্র সন্দেহ করার কোনো কারণ নেই। যারা দায়িত্বে আছেন, বিএফআইইউ, আপনার দুদক, এনবিআর, তারপরে সিআইডি, তাদের এইগুলো অনুসন্ধান করা উচিত। তথ্য বলছে 2023 সালেও সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা ছিল 18 বিলিয়ন সুইস ফ্রা। 2024 সালে তা এক লাফে পৌঁছেছে 589.54 মিলিয়ন ফ্রাতে, যার বাংলাদেশি মূল্য প্রায় 8,972 কোটি টাকা। এই অর্থনীতিবিদ বলেন, সরকার পরিবর্তন হলেও পাচার কমেনি, বরং নতুন করে পাচারকারীর সংখ্যা বেড়েছে। বিগত সরকারের সময় যে অর্থ পাচার হয়েছে সেটি তো কাগজে কলমে বহুবার প্রমাণ এসছে, কিন্তু সেই প্রবণতাটা কিন্তু এখনো অব্যাহত আছে। কেননা এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি যে এই সময়কালে এটা কমে যাবে। সুতরাং যে সময়কাল বলা হচ্ছে 2024-এর, সেই সময়কালের একটা অংশে অন্যান্যরাও যে সেখানে অর্থ রাখছেন না, এটি বলা যাবে না। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর তথ্য বলছে, 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয় 17,345টি। 2022-23-এ এই সংখ্যা ছিল 14,106টি। আর চলতি অর্থ বছরের প্রথম 10 মাসেই সন্দেহজনক লেনদেন হয়েছে 27,130টি, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 79% বেশি। পাচার হওয়া অর্থ ফেরত আনতে আইনি চুক্তি প্রয়োজন, তা না হলে পাচারকারীদের চিহ্নিত করা অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডস নামে যে একটা প্রক্রিয়া আছে, যার মাধ্যমে দেশ থেকে, বাংলাদেশ থেকে অন্য পৃথিবীর অন্য যে কোনো দেশে যে কোনো ফাইন্যান্সিয়াল ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের ট্রানজ্যাকশন সম্পর্কে যে তথ্য যেখানে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার অ্যাকাউন্ট থেকে কত টাকা, কয় তারিখে, কতটার সময় এই লেনদেনগুলো হচ্ছে, সেটির তথ্য
অটোমেটিক্যালি প্রিজার্ভড হয়ে সংশ্লিষ্ট আইন প্রকাশ সংস্থা বাংলাদেশের ক্ষেত্রে বিএফআইর হাতে সেই তথ্য অ্যাভেলেবল থাকার কথা। এটা যদি করা যেত তাহলে কিন্তু সেই সম্পর্কিত তথ্যগুলো আমরা জানতে পারতাম। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন হলেও এখন পর্যন্ত ফেরত আসেনি কোনো টাকা। তবে জব্দ হয়েছে 1.5 সহস্রাধিক ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে পাওয়া গেছে 22,500 কোটি টাকা মূল্যের অর্থ ও শেয়ার। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমাদের সংবাদ বিশ্লেষণের পালা। আজকের সংবাদ বিশ্লেষণের বিষয়, অর্থ পাচার সমস্যা সমাধানে কতটা সক্ষম বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর দিতে আমাদের সাথে যুক্ত হবেন আজ দুজন অতিথি। আমরা অতিথিদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই দর্শক আপনাদেরকে। দুজন অতিথি অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান এবং দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক পরিচালক মইদুল ইসলাম। আমরা দুইজনকেই আমাদের আজকের বিজনেস আওয়ারের আলোচনায় স্বাগত জানাতে চাই। জনাব মাহফুজুর রহমান, আপনার মাধ্যমেই মূলত শুরু করতে চাই। আশা করি আপনি প্রতিবেদনটি শুনলেন। প্রতিবেদনে যে বিষয়টি বলা হয়েছে শেষ দিকে এসে, যে সন্দেহজনক যে লেনদেন এটি শনাক্ত করেছে বিএফআইইউ, তার একটি পরিসংখ্যানও ছিল আমাদের কাছে 23-24 অর্থ বছরের। প্রশ্নটি হচ্ছে, এই সন্দেহজনক লেনদেনগুলো তাৎক্ষণিকভাবে কি চিহ্নিত করা যায় এবং প্রতিরোধ করা সম্ভব কিনা? মাহফুজুর রহমান, আমরা আপনার কাছে আসব। আমরা একটু মাইদুল ইসলাম আপনার কাছে যেতে চাই। আপনি যে বিষয়টি দেখলেন প্রতিবেদনে, আসলে সমস্যা সমাধানের ব্যাপারেও বলা হচ্ছে যে বিদেশ থেকে ফেরত আনার জন্য আইনি যে চুক্তি, রাষ্ট্রীয় যে চুক্তি, যে দ্বিপাক্ষিক সম্পর্ক ইত্যাদি কথা বলা হয়, কিন্তু মূল প্রশ্নটি হচ্ছে, জনাব মইদুল ইসলাম, এই যে অর্থগুলো যখন সন্দেহজনক লেনদেন হয়, এগুলো চিহ্নিত করা হয়, যেটি অর্থনীতিবিদরা আরও বলেছেন যে এটি একটি প্রযুক্তিগত সক্ষমতারও কিন্তু একটি ব্যাপার রয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয়েও কিন্তু সক্ষমতার প্রশ্ন আছে বাংলাদেশের। আপনি কি মনে করেন, দুদকে কর্মরত অবস্থায় আপনার দৃষ্টিতে কি মনে হয়েছে, আসলে বাংলাদেশ কতখানি সক্ষম? জি, ধন্যবাদ। প্রথমত একটা জিনিস ভুল আছে, সেটি সংশোধন করে দিই। আমি দুদকে মহাপরিচালক হিসেবে সর্বশেষ ছিলাম, কাজে আপনি যদি পরিচালক বলছেন সেই জায়গাটায় একটু ভুল আছে, মহাপরিচালক হবে। এইবারে আসি মূল আলোচনায়। সেটি হচ্ছে যে অর্থ পাচার, যেটি পাচার বলতে আপনার যেটাকে আপনারা হয়তো বা বলতে চাইছেন যে বিদেশে পাচার, এই রিপোর্ট থেকেও দেখলাম এবং আমরা জানি যে এইটা নতুন কোনো ঘটনা নয়, এটা দীর্ঘদিন থেকেই চলে আসছে। কিন্তু দুঃখজনকভাবে এইটাই যে আমাদের রাষ্ট্র সরকারগুলো যারা ছিলেন, তারা এইগুলোকে কিভাবে বন্ধ করা যায় সেই উদ্যোগ কখনো নেওয়া হয়নি। ইতিপূর্বে যে সরকার ছিল তারা দুর্নীতির সাথেই নিমজ্জিত ছিলেন। তাদের লোকজন, সাঙ্গপাঙ্গ, নেতা, মন্ত্রী, এমপি যারা ছিলেন সবাই এই কাজের মধ্যে ছিলেন। তাদের সাথে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী, তারাও এই কাজের মধ্যে ছিলেন, দুর্নীতি এবং লোপাটের মধ্যে। তারা তাদের অর্থ পাচারের প্রক্রিয়া চালিয়ে গেছে এবং রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে এই বিগত 15 বছরের সময়ে এই অর্থ যেটি বিদেশে পাচারের সেই সংখ্যাটা অনেক বেশি বেড়েছে এবং সুইস ব্যাংকে বাংলাদেশিদের যে টাকার পরিমাণ সেইটিও এই বিগত সময়টাতে বেড়েছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের রাষ্ট্রের দিক থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়েছে? রাষ্ট্রের দিক থেকে তো আমরা কোনো রকম উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা শুধুমাত্র কথাই শুনতে পাচ্ছি যে আপনার নানান রকম কথা যে আনা হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আনবার জন্য যে কাজগুলো করবার দরকার, আমরা ইফতেখারুজ্জামান সাহেবের বক্তব্যের মধ্যে শুনলাম যে আমাদের একটি সিস্টেমের মধ্যে যাওয়ার কথা ছিল, যে সুইস ব্যাংকের থেকে সুনির্দিষ্ট তথ্য যদি পেতে চাওয়া হয় যে আপনার কিভাবে গেল অর্থ, ব্যাংক থেকে গেল না কিভাবে গেল, কার নামে সেই অর্থ, এইগুলো পাওয়ার জন্য যে আপনার কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড সিস্টেমের মধ্যে আমাদের ঢুকবার কথা, যে চুক্তি করবার কথা, সেটি আমাদের কোনো সরকারই করেনি।
এবং এখন যে বিগত 10-11 মাস হতে চলছে, এই সময়ের মধ্যে যে অন্তর্বর্তী সরকার, তার তো একটা দুর্নীতি বিরোধী আপনার ইয়ে থাকার কথা, মানসিকতা থাকার কথা, দুর্নীতি বিরোধী একটি আন্তরিকতা থাকার কথা, কিন্তু সেই জায়গাতেও আমরা দেখছি যে এই আপনার চুক্তিটি হয়নি কিংবা এই সিস্টেমের মধ্যে ঢোকা হয়নি। এবং এটা এমন নয় যে নতুন দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন যেটি, তারাও এই সুপারিশ এই কথাটা বলেছিলেন, কিন্তু সেটাও নেওয়া হয়নি। কাজে কার্যকর কোনো ব্যবস্থা হয়েছে বলে দেখা যায় না। আরেকটি কথা আমরা শুনি যে এত এত আপনার অর্থ সম্পদ জব্দ হলো, ক্রোক হলো। এখানেও একটু ফাঁকি আছে যে আদালতের থেকে আদেশ পাওয়া আর সেটি কার্যকর করা, এটি দুটো ভিন্ন ঘটনা। যদি বিদেশে হয় তাহলে তো আমাদের এখানে একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, আন্তর্জাতিক আপনার মানসম্পন্ন সেই প্রক্রিয়া, সেটিকে আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বলে। সেই রিকোয়েস্টের মাধ্যমে এখান থেকে যদি দুদক করে কিংবা সিআইডি করে, তারা পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার পাঠাবে সংশ্লিষ্ট দেশের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। সেই উপযুক্ত কর্তৃপক্ষ আবার সেইটিকে সংশ্লিষ্ট জায়গায় যেখানে অর্থ আছে সেই জায়গায় সেটিকে কার্যকর করার ব্যবস্থা করবে। কাজেই আমরা সেই হিসাবটা পাই না যে সত্যিকার অর্থে কতটুকু পরিমাণ সম্পদ জব্দ, ক্রোক এবং ফ্রিজ হয়েছে, আর সত্যিকার অর্থে কতটুকু আসলে কাগজে আছে, মানে আদালতের আদেশে আছে। কাজেই রাষ্ট্রের দিক থেকে যে ব্যবস্থা নেওয়ার দরকার, সরকারি দিক থেকে যে ব্যবস্থা নেওয়ার দরকার, সেটি কিন্তু খুব একটা হচ্ছে না, আমার কাছে সন্তোষজনক নয়। যদিও এখন আপনার এই যে বিগত অন্তর্বর্তী সরকারের যে সময়টা আমরা দেখছি, সেই সময়টাতে দেখা যাচ্ছে যে অর্থের পরিমাণ, অন্তত সুইস ব্যাংকে অর্থের জমাকৃত, বাংলাদেশিদের জমাকৃত অর্থের পরিমাণ গত বছরের মানে 23-এর চাইতে বেড়েছে। 23-এর চাইতে বাড়লেও আপনার এটি কিন্তু 21 সালে ছিল সর্বোচ্চ। আপনার আরেকটি জিনিস হচ্ছে যে এই সময়টাতে তাহলে 24-এ যখন জুলাইয়ের পর থেকে, অগস্ট থেকে যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারও এই অর্থ পাচারের রোধ করবার ব্যাপারে বোধহয় কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি। এই ব্যবস্থা গ্রহণের শূন্যতার কারণেই এই সময়টাতে এই অর্থগুলো সেখানে সঞ্চিত হয়েছে। এটি আপনার ওই যদি সুনির্দিষ্ট তথ্য পাওয়া যেত, তাহলে পাওয়া যেত যে এই অর্থগুলো কি আপনার 5ই আগস্টের আগের জমাকৃত না পরের জমাকৃত, পরে কতখানি জমাকৃত হয়েছে। আর এটা তো ঠিক যে যারা বিগত সময়ে সরকারে ছিলেন, সরকারের সাথে ছিলেন, সেই সমস্ত আমলা, দুর্নীতিবাজ, ব্যবসায়ী ইত্যাদি যারা ছিলেন, তারা বিপুল পরিমাণ অর্থ কামিয়েছেন এবং এই যে রাজনৈতিক যে অস্থিরতা, এরকম একটা অবস্থা আঁচ করে তারা এই সমস্ত গুলো অর্থ আপনার পাচারও করেছেন বা সুইস ব্যাংকে জমা রেখেছেন নিশ্চয়তার জন্য। আরেকটি দিক হচ্ছে যে আপনার এই সময়টাতে দেখা যাচ্ছে যে দুদক একটু সক্রিয় হয়েছে। দুদক দেখা যাচ্ছে যে এই সমস্ত দুর্নীতিবাজ ব্যক্তিদের সম্পদ, অর্থ, এগুলো আপনার ক্রোক, ফ্রিজ ইত্যাদি করছে বা কাউরি কাউরির বিরুদ্ধে মামলা মোকদ্দমার দিকে যাচ্ছে, অনুসন্ধানে যাচ্ছে। এই তৎপরতার কারণেও যারা এই সমস্ত দুর্নীতিলব্ধ অর্থ সঞ্চয় করেছিলেন, তারা সেইগুলোকে হয়তোবা এই সময়ে সরিয়েছেন, সামলিয়েছেন, এইটা হতে পারে। আমরা আপনার কাছে ফিরবো। আমাদের আরেকজন অতিথি রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক জহিরুল ইসলাম, আমরা তার সাথে সংযুক্তি পুনরস্থাপনের চেষ্টা করছি। দর্শক, মহিদুল ইসলাম, আপনার বক্তব্যের প্রেক্ষিতে যেটি জানতে চাই, কিছুদিন আগেই বাংলাদেশের যে ব্যাংকের গভর্নর, তার একটি ব্রিফিং ছিল এই বিএফআইইউরই একটি পরিসংখ্যান তুলে ধরার সভায়। সেখানে কিন্তু গভর্নর নিজেই বলেছেন যে একমাত্র যুক্তরাজ্য ছাড়া অন্য কোনো দেশ যেসব গন্তব্যে চলে গেছে বাংলাদেশের এই টাকাগুলো বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন উপায়, একমাত্র যুক্তরাজ্য ছাড়া কেউই আসলে সেভাবে আগ্রহ দেখাননি। যুক্তরাজ্যের আগ্রহ যে খুব বড় আকারে পেয়েছে প্রকাশ, সেটিও নয়। তাহলে আমরা কেন বলছি যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত এবং চুক্তি আসলে করতে হবে? না, একটা জিনিস হচ্ছে যে ধরেন বাংলাদেশ আনকাক যেটি বলে, ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট কারাপশন,
সেইটাতে ঢুকেছে বা আপনার স্বাক্ষর করেছে 111-এর সময়। এছাড়াও আরো যে আন্তর্জাতিক কিছু আপনার চুক্তি আছে, বিভিন্ন সংস্থা অর্গানাইজেশন আছে, সেইগুলোর সাথে বাংলাদেশের চুক্তি তো সেইভাবে হয়নি। আর একটি হচ্ছে যে বিভিন্ন দেশের সাথে যদি ধরেন পারস্পরিক এই অর্থ উদ্ধারের ব্যাপার থাকে, অর্থ সম্পদ উদ্ধারের ব্যাপার থাকে, মানি লন্ডারিংকৃত অর্থ সম্পদ, তাহলে যেই দেশে সম্পদ গেছে সেই দেশের সাথে যদি একটি চুক্তি থাকে আমাদের, তাহলে সেই দেশের সাথে কাছ থেকে সেই অর্থগুলো ফিরিয়ে আনাটা সহজ হয় বা সেইগুলো কাজ করবার ক্ষেত্রে সহজ হয়। কিন্তু আমরা তো বিগত আমলেও এরকম কোনো চুক্তি বিভিন্ন দেশের সাথে, মানে যেই সমস্ত দেশগুলোতে এই সমস্ত অর্থগুলো আপনার পাচার হয়, সেই সমস্ত দেশগুলোর সাথে চুক্তি বিগত সরকারের সময়গুলোতে তো হয়নি সঙ্গত কারণে। আর এখন যে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, তারপরে আরো অনেকে যারা বিজ্ঞ মানুষ, তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এই চুক্তিগুলো না করার কি কারণ আমি তো সেটি বুঝি না। যদি চুক্তি করা হয় তাহলে দুই দেশের মধ্যে একটা বাধ্যবাধকতা আসে এবং সেই ক্ষেত্রে এই অর্থ সম্পদগুলো শনাক্ত করা এবং উদ্ধার করার ব্যাপারে অনেক কার্যকর ভূমিকা হয়। কার্যকর আরেকটি ভূমিকা ধরেন নিতে গেলে করতে হবে কি, যে আপনাকে এখানে একটা কিছু প্রসিডিংস করতে হবে আদালতে। এখানে আমাদের ক্রিমিনাল প্রসিডিংস করতে হবে মানি লন্ডারিং এর ক্ষেত্রে। আবার ধরেন আপনার দ্বিতীয় যেই পরামর্শটি রয়েছে সেটি আমরা শুনে নেব। আমাদের আরো একজন অতিথি রয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান। আমরা তার সাথে সংযোগটি আবারও পুনঃস্থাপন করতে পেরেছি। যারা মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যে প্রশ্নটি ছিল, সবশেষ যেই তথ্য আমরা প্রতিবেদনে দেখেছি বিএফআইইউর 23-24 অর্থ বছরের সন্দেহজনক লেনদেনের, প্রশ্নটি হচ্ছে এই সন্দেহজনক লেনদেন তাৎক্ষণিকভাবে শনাক্ত এবং প্রতিরোধ করা আদৌ সম্ভব কিনা? দুঃখিত দর্শক, আমরা মাহফুজুর রহমানের যে সংযোগটি সেটি নিরবচ্ছিন্নভাবে পাচ্ছি না। আমরা জনাব মইদুল ইসলাম আপনার কাছে আবার ফিরতে চাই। সেই ক্ষেত্রে যেই বিষয়টি আপনার আলোচনার প্রেক্ষিতে আপনি আরও একটি পরামর্শের কথা বলছিলেন, সেই জায়গাটি একটু জেনে নিতে চাচ্ছি। সেটি হচ্ছে যে ধরেন আমি এদেশ থেকে এমএলএআর পাঠালাম বা আপনার বিভিন্ন দেশের সাথে সেই চুক্তি করলাম যে সমস্ত দেশের সাথে অর্থ আছে, কিন্তু তাতে করেই তো অর্থ উদ্ধার হবে না। সেই অর্থটা আমাকে দেখাতে হবে যে সেই অর্থটা আমার দেশের এবং সেই অর্থটা অপরাধলব্ধ অর্থ, মানি লন্ডারিংকৃত অর্থ। এই দুটো জিনিস তো প্রমাণ করতে হবে সংশ্লিষ্ট দেশের কাছে। এবং সেটা করবার উপায় কি? সেটা করবার উপায় হচ্ছে আদালতে তাহলে মামলা করতে হবে, ফৌজদারি মামলা, মানে মানি লন্ডারিং এর মামলা। এবং সেই মামলাটা বিচার শেষ হতে হবে, সাজা হতে হবে, ওই সম্পদ বাজেয়াপ্ত হতে হবে। এই প্রক্রিয়া তো দীর্ঘ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার শুরু আমরা দেখছি না তো সেইভাবে। অনুসন্ধানের মধ্যেই এখনো পর্যন্ত দুদক সীমাবদ্ধ, এবং দুদক ছাড়া আর অন্য কোনো সংস্থা যে এই সমস্ত অর্থ সম্পদ নিয়ে খুব বেশি কিছু করছেন তেমন কিছু আমরা দেখছিও না। তো যদি আদালতের আদেশ ওইভাবে একদম বিচার সম্পন্ন করে সর্বশেষ সাজার আদেশ এবং বাজেয়াপ্তের আদেশ যদি আমরা সংশ্লিষ্ট দেশের কাছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের মাধ্যমে পাঠাতে না পারি, তাহলে কিন্তু সেই সম্পদ উদ্ধার করা কঠিন ব্যাপার। এবং তারপরেও শুধু পাঠালেই যে হবে তা নয়, সেটা আবার আপনার ওই দেশে কার্যকর করবার জন্যও সরকারি পর্যায়েও বিভিন্ন রকমের যেটিকে বলে তদবির করা বা আপনার পার্সু করা, এই সমস্ত বিষয়গুলোও তো থেকে যাবে। কাজেই অনেক দূর আপনার কাছে ফিরবো। আমরা একটু জনাব মাহফুজুর রহমানের কাছে যেতে চাই। মাহফুজুর রহমান, আশা করছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। প্রশ্ন যেটি করেছি এর আগে পুনরাবৃত্তি করছি, সেটি বিষয়টি হচ্ছে যে সন্দেহজনক লেনদেনের যে পরিসংখ্যান আমরা দেখলাম বিএফআইইউর, এই সন্দেহজনক লেনদেনগুলো আসলে যখন শনাক্ত হয় তখনই প্রতিরোধ করা আদৌ আসলে সম্ভব কিনা? আপনি কি এখন শুনতে পাচ্ছেন? জি জনাব মাহফুজুর রহমান, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ।
আমি বলছিলাম যে যখন মানে এই সন্দেহজনক লেনদেন কারা করে, যারা আমাদের রিপোর্টিং এজেন্ট বা বিএফআই রিপোর্টিং এজেন্ট যারা, সেগুলো তারা হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এই ধরনের যাদের সাথে মানুষের লেনদেন হয়। তারা যখনই মনে হয় যে একটা সন্দেহজনক লেনদেন হচ্ছে, তখন তারা সেটা রিপোর্ট করে। এই মানে বিগত আমলে এই সন্দেহজনক রিপোর্টগুলো আমরা কম পেয়েছি, বা আমাদের এই বিএফআই কম পেয়েছে। এই জন্য পেয়েছে যে এইগুলি তারা ব্যাংক মনে করে বা অন্য প্রতিষ্ঠানগুলো মনে করে যে আমরা যদি রিপোর্ট করি তো এই ক্লায়েন্টটা হারাতে পারি। কিন্তু এর পরবর্তী সময়ে যখন দুদক সক্রিয় হয়েছে, সরকার সক্রিয় হয়েছে, তখন মনে হয় বেশি করে রিপোর্ট করেছে, যার ফলে রিপোর্টটা বেড়েছে। রিপোর্ট পাওয়ার পরে, রিপোর্ট পেলেই যেটা মানি লন্ডারিং হলো বা টাকা পাচার হলো এমন কিনা সেটা তদন্ত করতে হয়। একসাথে অনেকগুলো রিপোর্ট আসলে ধারাবাহিকভাবে হয়তো তারা তদন্ত করে, এবং যেগুলি সত্যি সত্যি সন্দেহজনক মনে হয় সেগুলি তারা দুদক বা অন্য কোনো আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের কাছে পাঠায়। জি, জনাব মাহফুজুর রহমান, সেক্ষেত্রে আমরা আসলে জনাব মহিদুল ইসলামের কাছে যেটি দেখলাম, শুনলাম, জেনে নিলাম যে লম্বা একটি ধাপ রয়েছে আসলে, যেই ধাপগুলো পেরোনোই অনেক দীর্ঘ প্রক্রিয়া, তারপরে রয়েছে আসলে বিচার কাজ, সেটি আরও লম্বা। এই যে লম্বা একটি সময়ের ব্যবধান, এই সময়ের মধ্যে তো আবারও নতুন করে পাচার হয় অর্থ, কেননা এটি দীর্ঘদিন ধরেই চলছে। এটিকে কোনো উপায় কি আছে কিনা যে স্বল্প সময়ে বা সংক্ষিপ্ত সময়ে এই পাচার ঠেকানো এবং উদ্ধারের কোনো প্রক্রিয়া হতে পারে কিনা? ওই ইসলাম সাহেব অত্যন্ত সুন্দরভাবে সঠিক কথাগুলোই বলেছেন। এটা আইনি প্রক্রিয়াটা অনেক লম্বা, এবং এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এখানে কোর্টের রায়ের পরে সেটা নিয়ে বিদেশে গিয়ে আবার কেস করতে হয়। এই লম্বা প্রক্রিয়া শেষ করতে যারা অলরেডি পাচার করেছেন সেই টাকা নিয়ে আসা বেশ কষ্টকর। তবে যদি সরকারি পর্যায়ে ওই দেশের সরকারের সাথে যোগাযোগ করে কোনোভাবে তাদেরকে সম্মত করানো যায়, যেটা খুবই কঠিন, তো তাহলে টাকা ফেরত আনা সম্ভব। আর আইনের মাধ্যমেও সম্ভব। সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে হাইকোর্টের রায় বা আদালতের রায় সহ ওই দেশে আবার মামলা করতে হয়, এবং সেভাবে তাদের কাছ থেকে টাকা আনা সম্ভব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নতুন করে যাতে আর টাকা পাচার না হয় সেই ব্যবস্থাটা কনফার্ম করা। সেই ব্যবস্থা যদি কনফার্ম করতে হয়, তাহলে সবগুলো এজেন্সি মিলে একসাথে একটা প্রক্রিয়া বের করতে হবে, যে আমরা সবাই একসাথে মিলে আমরা দেখবো যাতে নতুন করে টাকা পাচার না হয়। যেগুলো পাচার হয়েছে সেগুলো আনার প্রক্রিয়া চলবে একই সাথে, এবং নতুন পাচার, যেহেতু সরকারও চায়, এখন দুদক চায়, বাংলাদেশ ব্যাংক চায় যে পাচার না হোক, সবাই মিলে একটা উপায় বের করতে হবে। দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা যে বিষয়টি জানতে চাই খুব সংক্ষেপে, আপনি কি মনে করেন যে অ্যান্টি মানি লন্ডারিং বা এই ধরনের কোনো একটি ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, মানে ওয়ান স্টপ সেন্টার আসলে একক কর্তৃত্ব কারো প্রয়োজন রয়েছে? একক কর্তৃত্ব দেওয়া বোধহয় সম্ভব না, কিন্তু কারণ সারা পৃথিবীতে যেভাবে আছে এটা যৌথভাবেই করতে হবে। কেউ নেতৃত্ব দিতে পারে, কিন্তু তার সহযোগিতা হিসাবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো অন্যরা থাকবে। যারা ধরেন ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে অনেক টাকা পাচার হয়েছে বলে আমরা জানি, সেটা এখন একসাথে তো হবে না, সেটা দেখতে হবে কাস্টমসের। আর এদিকে বিএফআই হচ্ছে তথ্য সংগ্রহ করবে, দুদক সেই দুর্নীতি দমনের করবে, যারা করেছে তাদেরকে সে আইনের আওতায় নিয়ে আসতে পারে, পুলিশ আইনের আওতায় নিয়ে আসতে, যার যেখানে কাজ সেটা করতে হবে। কিন্তু তাদের একটা পয়েন্ট থাকবে, যখন যেখানে এটা পাঠাতে হয় তথ্যটা সংগ্রহের জন্য বা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য, সেটা যেন তাৎক্ষণিকভাবে হয় সেটা দেখতে হবে। জনাব মাহফুজুর রহমান, অর্থনীতি বিশ্লেষকরা কিন্তু আরো একটি বিষয় বলেন যে কারিগরি যে দক্ষতা অর্থাৎ প্রযুক্তিগত যে সক্ষমতা, সেই জায়গা নিয়ে কিন্তু তাদের একটি প্রশ্ন রয়েছে কেন্দ্রীয় ব্যাংক সহ অন্যান্য যারা রয়েছেন এইটি দমন করার জন্য। এই বিষয়টি আসলে কতখানি সক্ষম বাংলাদেশ? বাংলাদেশ এখনো পুরোপুরি সক্ষম বলে আমার মনে হয় না, কিন্তু সক্ষম না বলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। তো আমাদের সেটা উদ্যোগ নিতে হবে। এখন আমাদের ইচ্ছাটাই বড়। আমরা যদি কেবল মুখে বলতে থাকি কিন্তু কোনো কার্যকর ভূমিকা না রাখি, অতীতে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটেছে, তো সেই ক্ষেত্রে কোনো কাজ এগোবে না। কিন্তু যদি আমরা উদ্যোগ নেই এবং সবগুলো প্রতিষ্ঠান মিলে দক্ষতা বাড়াই, বা আমাদের কারিগরি বলেন বা প্রযুক্তিগত দক্ষতা বাড়াই, তাহলে অবশ্যই সেটা হবে। জি, যারা মাহফুজুর রহমান আমাদের সাথে থাকবেন, আমরা একটু দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম আপনার কাছে ফিরতে চাই। আপনার কাছে খুব সুনির্দিষ্টভাবে সংক্ষেপে এই অ্যান্টি মানি লন্ডারিং এর ব্যাপারে কোনো পরামর্শ থাকবে কিনা, কি উপায় থাকতে পারে বাংলাদেশের কাছে? পরামর্শ এটাই, যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে যখন অর্থ পাচার হয়ে বাইরের একটা দেশের জুরিসডিকশনে চলে যায়,
অন্যের এখতিয়ারে চলে যায়, তখন সেইটি ফেরত আনাটা যার এখতিয়ারে আছে তার অনুগ্রহের ব্যাপার অনেক সময় হয়ে দাঁড়ায়। কাজেই এবং আমরা যে প্রক্রিয়াগুলোর কথা এতক্ষণ ধরে বললাম, আপনার এর ভিতরে আরেকটাও বলি যে একটা সিভিল প্রক্রিয়াও কিন্তু আছে, মানে সংশ্লিষ্ট দেশে সিভিল মামলা করারও আন্তর্জাতিক নিয়ম কানুন আছে। আমরা সেইগুলো একবার বোধহয় বাংলাদেশ ব্যাংক করেছিল ইয়েতে, আপনার যেটি ইয়েতে ওই বাংলাদেশ ব্যাংকের যে টাকা হ্যাক হয়ে গিয়েছিল সেইটার ব্যাপারে, সেইটা সফল হয়নি, কারণ সেখানে এভিডেন্সের ঘাটতি ছিল। সুতরাং আমাদেরকে সেই রকম ভাবে এগোতে হবে, কিন্তু যেটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ফিরিয়ে আনাটা খুবই কষ্টকর ব্যাপার। তাহলে সবচেয়ে ভালো উপায়টা কি? ভালো উপায়টা হচ্ছে যাতে মোটেও কোনো অর্থ পাচার হতে না পারে সেই জায়গাগুলোকে আমাদের টাইট দেওয়া, সেই জায়গাগুলোতে কার্যকর ব্যবস্থা নেওয়া। এই জন্য অতীতের সরকার যে সবসময় এটি বলা হয় যে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই রকমের মানে কোন রকমের দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। আর অর্থ পাচার, মানি লন্ডারিং এইটা তো বড় ধরনের দুর্নীতি, এবং এখানে অনেক বড় বড় দুর্নীতিবাজরা থাকেন, ক্ষমতাশালীরা থাকেন, এবং তারা যেটি আপনি বলছেন টেকনোলজির দিক থেকেও তারা অনেক বেশি আপনার অগ্রসর এই যারা রোধ করবে তাদের চাইতে। যে কারণে এই সমস্ত আপনার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তারা এই অর্থগুলো পাচার করতে পারে। আমাদের খুঁজে দেখা দরকার যে কোন কোন দুর্বলতার কারণে এই অর্থগুলো পাচার হয়ে যাচ্ছে, সেই দুর্বলতাগুলো বন্ধ করা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্থা যারা আছেন তাদেরকে সজাগ করা। মোট কথা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছাটাই জোরালো রাখবে। অতীতের সরকারগুলোর সেইটা ছিল না সঙ্গত কারণে, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার মানে রাজনৈতিক সদিচ্ছা যেমন সরকারের দরকার, প্রথমত দরকার সরকারের, দ্বিতীয়ত হচ্ছে যে যারা রাজনীতি করছেন, বিরোধী দলে থাকছেন কিংবা ক্ষমতার বাইরে আছেন, তাদেরও একটি সদিচ্ছা দরকার যে এই সমস্ত অর্থ পাচার দুর্নীতির বিরুদ্ধে তাদের আপনার সোচ্চার হতে হবে। জি, আসলে সব পক্ষকেই এই অর্থ পাচার সমস্যা সমাধানে এক হতে হবে। জনাব মইদুল ইসলাম এবং জনাব মাহফুজুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, অর্থ পাচার সমস্যা সমাধানে কতটা সক্ষম বাংলাদেশ প্রশ্নের উত্তর খুঁজছিলাম। দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান দুইজন অতিথির কাছ থেকে আমরা চলে যাব আমাদের অন্যান্য প্রসঙ্গে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চতুর্থ ও পঞ্চম কিস্তির 130 কোটি মার্কিন ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। এতে মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে 27.31 বিলিয়ন ডলার। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভে এই অর্থ যোগ হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। IMF এর চলমান 470 কোটি ডলারের ঋণ কর্মসূচির 2 কিস্তির অর্থ একসাথে পেল বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ 22.25 বিলিয়ন ডলার। এর বাইরে ব্যয়যোগ্য রিজার্ভ এখন প্রায় 17 বিলিয়ন। এর আগে স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে IMF এর প্রধান কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বাংলাদেশকে দেয়া ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যালোচনার প্রতিবেদন উপস্থাপন করে তা অনুমোদন করে সংস্থাটি। বিগত সরকারের আমলে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট শিক্ষকদের বিশেষ সুবিধা দেয়া হতো বলেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তিনি মনে করেন শিক্ষা কমিশন হলেই সব সমস্যার সমাধান হবে না। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও কর্মসংস্থান বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবার শিক্ষা বাজেট নির্ধারণ করা হয়েছে 95,644 কোটি টাকা, যা মোট বাজেটের 12.1% আর জিডিপির 1.53%। এছাড়াও বাজেটে বিদেশি ঋণের সমপরিমাণ বা অধিক অর্থ সুদ পরিশোধে ব্যয় হবে। 12 পর্যন্ত এসছে। এসব কথা উঠে আসে বাজেটে শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি আয়োজিত অনুষ্ঠানে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ আয়োজনে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতি বছর 20 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা দরকার, কিন্তু নতুন কর্মসংস্থান হচ্ছে খুবই কম। শিক্ষা খাতে ইউনেস্কোর সিগনেটারি হিসেবে খরচ করার কথা জিডিপির 4 to 6% মতো, আর বাজেটের 20% মতো, কিন্তু আমরা বরাবরের মতোই দেখছি এটি বাজেটের 12% এবং আমাদের জিডিপির 1.53 এরকম আমাদের খরচ হচ্ছে। যে বিদেশি লোন এই বছর আমরা নিয়ে আসবো
সেই বিদেশি লোনের পুরোটাই চলে যাবে শুধুমাত্র সুদের ব্যয় মেটানোর জন্য সরকারের। বিগত সরকারের আমলে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট শিক্ষকদের বিশেষ সুবিধা দেওয়া হতো অভিযোগ করেন শিক্ষা উপদেষ্টা। বিভিন্ন কারণে শিক্ষা কমিশন তৈরিরও পক্ষে নন তিনি। ইউনিভার্সিটি দিয়ে কোনোদিন ঢাকা ইউনিভার্সিটির বাইরে কোনো এক্সপার্ট কমিটি তো দূরের কথা, সিনিয়র সিলেকশন কমিটিতে আমি কোনোদিনও পদাধিকার বল ছাড়া, চেয়ারম্যান ছাড়া, আই ওয়াজ নেভার ইনভাইটেড টু বি ইন দ্যাট কমিটি। বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, বিশেষ সার্ভিসগুলোর প্রতিষ্ঠানে মানে বিভিন্ন সময় ইনভাইটেড হয়েছি, মানে পরবর্তীকালে বিকজ অফ পলিটিক্যাল ভিউজ। আই ডোন্ট বিলং টু এনি পলিটিক্যাল পার্টি। শিক্ষা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বানও জানান শিক্ষা উপদেষ্টা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরছি সাথেই থাকি। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, প্রতিদিনের মতোই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এই মুহূর্তে পুঁজিবাজারের পরিস্থিতি জেনে নিতে চাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে কিন্তু ইতিবাচক প্রবণতায় রয়েছে পুঁজিবাজার। ডিএসইএক্স ইন্ডেক্স 49 পয়েন্ট বেড়েছে, সূচক দাঁড়িয়ে আছে 4767 পয়েন্টে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স 14 পয়েন্ট বেড়েছে, সূচক দাঁড়িয়ে আছে 1045 পয়েন্টে। বিশেষায়িত 30টি কোম্পানির ইন্ডেক্সও ঊর্ধ্বমুখী, 18 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে 1789 পয়েন্টে। এখন পর্যন্ত 289 কোটি টাকার লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 303টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 27টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 65টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে চলতি সপ্তাহের যে কার্যদিবসগুলো রয়েছে সেই কার্যদিবসে ধারাবাহিকভাবে কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থানেই রয়েছে পুঁজিবাজার। এবং এই বিষয়টি জানার জন্য রাজধানীর নিকুঞ্জে সাম্প্রতিক পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন তাদের একটি আলোচনা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে অনুষ্ঠানটি, এবং তার আগে এই ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের কাছে সহকর্মী ফারজানা রিয়ার মাধ্যমে আমরা জানতে চেয়েছি তার কারণ। আমরা একটু জেনে নিব যে কী কারণে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে পুঁজিবাজার। আমাদের সাথে আছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। আমরা তার কাছে এই প্রশ্নের উত্তর জানবো। মূল কারণ হচ্ছে যে আমাদের এখানে যে অনিশ্চয়তা ছিল ইলেকশন নিয়ে, এখন আমরা মোটামুটি নির্বাচনের ব্যাপারে একটা ক্লিয়ার রোডম্যাপ পেয়েছি। আগামী ফেব্রুয়ারি মাসে আমরা আশা করছি সেই যে আপনার ইলেকশনটা, এটা মানে অনেক প্রত্যাশিত একটা ইলেকশন। এখানে আমাদের সবচেয়ে বড় আমি বলবো যে কনফিডেন্স লেভেল, যেটা আমাদের সমস্যা ছিল, এই ইলেকশন ঘোষণার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছেন, কারণ ওনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে দেয়ার উইল বি এ ইলেক্টেড গভর্নমেন্ট ইন দ্য নেক্সট ফিউ মান্থস। এটার জন্য আমরা দেখছি যে বাজারে বিনিয়োগকারীরা ফিরে আসছে, বোথ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে বাংলাদেশ ব্যাংকে যে রিফর্মগুলি করেছে, বিসেক যে রিফর্মগুলি করেছে, এগুলির ইফেক্টিভ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এবার জানিয়ে দিতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের দরদাম। মুদ্রার বিনিময় মূল্যের দিকে তাকালে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, মার্কিন ডলার 122 টাকায় কিনে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 131 টাকায় কিনে বিক্রি হচ্ছে 137 টাকায়, পাউন্ড 152 টাকায় কিনে বিক্রি হচ্ছে 157 টাকায়, চীনা ইউয়ান কেনা যাচ্ছে 15 টাকা 50 পয়সায়, বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 30 টাকায় কিনে বিক্রি হচ্ছে 32 টাকা 40 পয়সায়। আমরা জেনে নিব স্বর্ণের দরদাম। সবচেয়ে ভালো স্বর্ণর যে দাম এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে 22 ক্যারেট সবচেয়ে ভালো স্বর্ণ প্রতি ভরি 1,74,528 টাকা, 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,66,597 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,42,802 টাকা, সনাতন স্বর্ণের প্রতি ভরি 1,18,168 টাকা। রূপার বাজারের পরিস্থিতি জেনে নিতে চাই। রূপার দরদামের দিকে তাকালে দেখা যাচ্ছে সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,811 টাকা, 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,683 টাকা, 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,298 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি 1,726 টাকা। দর্শক, এই ছিল আমার হাতে থাকা মুদ্রা, স্বর্ণ, রূপার বাজারের সবশেষ আপডেট। বিরতিতে যাব, ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা চলছে, কোনোভাবেই এই খাতকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না।
আন্তর্জাতিক ডিজিটাল লেনদেন পদ্ধতি গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের। জানান, আগামী বছরের মধ্যেই মূল্যস্ফীতি 5% নিচে নামিয়ে আনা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশে বিদেশে কেনাকাটা এখন নিয়মিত ব্যাপার। দেশের বাইরে গিয়ে বা বিদেশ থেকে কেনাকাটায় লেনদেন প্রক্রিয়া খুব বেশি সহজ না হলেও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2024 সালে কার্ড দিয়ে আন্তর্জাতিক লেনদেন হয়েছে 834 কোটি টাকা। যদিও 2023 সালের তুলনায় এই লেনদেন প্রায় 10% কম। দেশি বিদেশি কেনাকাটা সহজ করতে দেশে চালু হলো আন্তর্জাতিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা গুগল পে বা জিপে। ভার্চুয়াল এই ব্যবস্থায় গুগল ওয়ালেট যুক্ত হয়ে গুগল পে ব্যবহার করে দ্রুত, নিরাপদ এবং স্পর্শবিহীন লেনদেন করতে পারবেন গ্রাহকরা। রাজধানীর এক হোটেলে গুগল পে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বক্তব্যে তিনি জানান, দেশের 20টি ব্যাংকে শেষ হয়েছে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা। আসছে জানুয়ারিতে অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোতে শেষ হবে এই নিরীক্ষার কাজ। মিশন চালু করতে যাচ্ছি সামনের জানুয়ারি থেকে। এই জুলাই থেকেই 7টা ব্যাংকে আমরা ট্রায়াল রান শেষ করে ফেলবো। জুলাই ডিসেম্বরের মধ্যে 20টা ব্যাংক অলরেডি শেষ হয়েছে। এটাকে করতে হবে, হুইচ ইজ ফরওয়ার্ড লুকিং। তো আমরা চেষ্টা করছি ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে, যাতে আগের মতো অবস্থায় আর কোনোদিন যেন আমাদের ব্যাংকিং খাত ফেরত না যায়। গভর্নর জানান, আসছে জুলাই রিজার্ভ 27 বিলিয়ন ছাড়িয়ে যাবে। বলেন, আমদানির বিপরীতে বাংলাদেশের দায় পরিশোধ ক্ষমতাও বেড়েছে। আমরা সফল হব, কোনো সন্দেহ নাই। আমি প্রথম থেকেই বলেছি যে সফল হব এবং হব। এটা আমরা সাফল্যের দিকেই যাচ্ছি এবং আরেকটু সময় লাগবে। আমি চাচ্ছি এটাকে 5% নিচে কমিয়ে আনতে। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত, মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত না। স্পেকুলেটিভ প্রেসারে, আমি যেটা আগেও বলেছি এখনো বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না। মাস্টার কার্ড ও ভিসা কার্ডের সহযোগিতায় বেসরকারি সিটি ব্যাংক দেশে নিয়ে এসেছে গুগল পে লেনদেন ব্যবস্থা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। ইলিশের দাম ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রাখতে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। এতে ক্রেতা সাধারণ খুশি হলেও হতাশায় ভুগছেন আড়তদার ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলিশ উৎপাদনে যেহেতু খরচ নেই, তাই এর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠানো হয়েছে। চাঁদপুর থেকে খোকন কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর পদ্মা মেঘনার ইলিশ মানে ও স্বাদে সুস্বাদু হওয়ায় 2017 সালে ইলিশের বাড়ি চাঁদপুরকে ব্র্যান্ডিং জেলা হিসেবে স্বীকৃতি দেয় সরকার। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছে মতো ইলিশের দাম হাঁকিয়ে ক্রেতাদের কাছ থেকে হাতিয়ে নেয় অতিরিক্ত টাকা। ফলে ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হতে হয় খোদ চাঁদপুরবাসীকেই। তবে সম্প্রতি অসহায় মানুষের কথা চিন্তা করে ইলিশের দর স্বাভাবিক রাখতে মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক। এতে সাধারণ ক্রেতারা খুশি হলেও মন ক্ষুণ্ণ আড়তদাররা। রূপালী ইলিশ দেখা যাচ্ছে চাঁদপুরে দাম বেশি, অন্যান্য জায়গায় দাম কম। এটার কারণ কিন্তু আমরা আসলে চাঁদপুরের বাসী হয়ে আমরা বুঝতে পারতেছি না। ইলেকট্রিক বিল, দোকানের খরচ, স্টাফ খরচ, মালিকের খরচ, বরফ, অনেক কিছু মেনটেন করতে হয়। যেহেতু ইলিশ উৎপাদনে খরচ নেই, উচ্চ মূল্যের কারণ যাচাই বাছাই করে ক্রেতা সাধারণের ক্রয়সীমার মধ্যে দাম নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই জেলাতে আমাদের ইলিশের যে মূল্য সেটা অতিরিক্ত এবং আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা তাদের ইচ্ছামতোই দরদাম হাঁকান এবং ক্রেতারা আসলে স্বল্প মূল্যে বা তাদের ক্রয় সীমার মধ্যে ইলিশ মাছ তারা ক্রয় করতে পারেন না। ইলিশের দাম স্বাভাবিক রাখতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর।
টেক্সাসের অস্টিনে টেসলার চালকবিহীন ট্যাক্সি সেবা চালু হয় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে নতুন প্রযুক্তি নিয়ে কৌতূহল, অন্যদিকে নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ। রাস্তায় বাড়ছে স্বয়ংক্রিয় গাড়ির চলাচল, জন্ম নিচ্ছে নানা আলোচনা। এই প্রযুক্তি শহরের জীবনযাত্রায় কী প্রভাব ফেলছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে টেসলার রোবো ট্যাক্সি পরিষেবা উন্মোচন করেছে এক নতুন দিগন্ত। শহরের রাস্তায় এই স্বয়ংক্রিয় গাড়িগুলোর চলাচল এখন বাস্তবতা, যা স্থানীয়দের মধ্যে তৈরি করেছে মিশ্র অনুভূতি। এই প্রযুক্তির কার্যকারিতা নজরে এলেও এর ভেতরে আরোহীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের বিষয়টি অনেকের মনেই প্রশ্ন তৈরি করছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই গাড়ির নিরাপত্তা সার্বিকভাবে কতটা নির্ভরযোগ্য সেই ভাবনাও রয়েছে। ধরুন যদি কম্পিউটার বিগড়ে যায় বা আপনার কোনো দুর্ঘটনা ঘটে, তখন আপনি কি করবেন? এটা কি সাথে সাথেই আপনার জন্য সাহায্যের কল করে দেবে, নাকি আপনাকে কিছু করতে হবে? নিরাপত্তাই আমার কাছে সবচেয়ে বড় চিন্তার বিষয়। অন্যদিকে ট্যাক্সি চালকদের কর্মসংস্থান হারানোর আশঙ্কাও উদ্বেগের কারণ। তবে প্রযুক্তিগত এই পরিবর্তন যে অবশ্যম্ভাবী এবং ধীরে ধীরে তা দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে, সেই বাস্তবতাও মেনে নিচ্ছেন শহরবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।